আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা জেলার দোহার থানার ঘাড়মোড়া গ্রামে। এখানে নজরুল ভাইয়ের একটা গারল খামার আছে। ওনার পরিকল্পনা আছে যে এইভাবে যদি গারলের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে উনি 1 থেকে 1.5 বছরের ভিতরেই শতাধিক গারলের মালিক উনি হয়ে যাবেন। ওনার আরেকটা খামার আছে, সেটা হলো ফলের খামার। মস্ত বড় এক ভেড়া, যার অত্যন্ত লম্বা লেজ। এটাকেই বলা হয় গারল। এখানে অনেকগুলো। আপনার ফলের বাগানে কি কি ফল গাছ আছে একটু বলেন। আমার ফলের বাগানে এখন সংখ্যায় আপনার মালটা গাছ আছে আপনার 400-র উপরে, পেয়ারা গাছ আছে 600-র উপরে, 650-র মতো, আর লেবু আছে 1200-র মতো, আর ওই কয়েকটা 12 মাসি আম আছে, তারপরে আনার আছে, আর বড়ই আছে, যেটারে আমরা বলি বড়ই, অনেক এলাকায় অনেক নামে পরিচিত, এটাকে কুল বলে। আমার এখানে আমি এবার নতুন করে বল সুন্দরী নামে একটা জাতের একটা কুল আছে, ওইটা লাগাইছি প্রায় 100। আরেকটা নতুন আরেকটা জাত আসছে, এর চেয়ে লেটেস্ট, এটা হইলে সিডলেস, যেটা নিয়ে অনেকে কেউ নামই শুনে নাই। এই বড়ইটা মানে এটার ভিতরে কোনো বিচি নাই, দানা নাই। এইটাও লাগাইছি প্রায় আমি 50-60টা। এটা অনেক দামি চারাগুলা। আমি চুয়াডাঙ্গা থেকে আইনে লাগাইছি। ড্রাগন ফল গাছ লাগাইছিলেন? ড্রাগনও লাগাইছিলাম, ওই ড্রাগন মারা গেছে, আমি এটা দেখছি, খেয়াল করছি। আরেকটা এখন আমার ড্রাগন আছে বাসায় একটা খুঁটি আছে, ওখানে 4টা চারা। আশা করি এই বছর ইনশাআল্লাহ চৈত্র মাসের দিকে ফল পাবো। আমি সবার কাছে আশাবাদী। ওইখান থেকে কাটিং এনে বোনা যাবে না? হ্যাঁ, কাটিং আছে, আমার বাসায় কাটিং দেওয়া আছে। আচ্ছা, যেটা ওই যে বন্যায় নষ্ট হয়ে গেছিল, ওইটা আবার বাসায় নিয়ে কাইটা চারা রেখে দিয়েছি। অলরেডি এখনো চারা আছে আমার কাছে প্রায় 50-60টার মতো। দেখুন, গারল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখুন আপনারা, মস্ত বড় এক ভেড়া, যার অত্যন্ত লম্বা লেজ। এটাকেই বলা হয় গারল। এখানে অনেকগুলো গারল দেখা যাচ্ছে এবং বেশ কয়েকটা পাঠাও দেখা যাচ্ছে, সম্ভবত একাধিক পাঠা। নজরুল ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আপনার কাছে কিছু গারল আছে, আমি এটা শুনতে পেয়ে অনেক দূর থেকে এসেছি। আমি রায়পাড়া থেকে এসেছি। ওয়ালাইকুম সালাম। এই তো আসিফ আলী। কার কাছে শুনলেন? আমি শুনছি শহীদ খান আছে না? শহীদ খান, হ্যাঁ, তার কাছে। সে আবার আমার এক ফ্রেন্ডের ছোট ভাই আর কি। আচ্ছা, ওর বড় ভাই কাঞ্চন হচ্ছে আমার ফ্রেন্ড, আমার ক্লাসমেট। অনন্তরীর লুক ঠোক রাখি নাই। আচ্ছা, আবার আমার বাগান আছে, হ্যাঁ, দেখে আসছি আমি। ওই ইচ্ছা ছিল বাগানে করব, তা করার আগে বলছিল এরা, ওই যে খামারি যারা আছে, শিশির ভাই সবচেয়ে বড় খামারি বাংলাদেশের মধ্যে, মেহেরপুরের, উনি বলছিল বাগান নষ্ট চিনি ওনাকে, আমি দেখছি ওনাকে টিভি। এই কারণে ওই আশ্বাসে আনছিলাম। এখন থেকে বাগানের গাছগুলো সব নষ্ট করে ফেলায়, এই কারণে এই যে একটু ফাঁকে নিয়ে আসতে হয়। আবার কাটা গাছ একটু কম খায়, তাই মাঠে ঘুরলে গেলে একটু ভালো হয় বেশি। কতদিন আগে আনছেন এগুলো? আমি তো আনছি এই যে গত মাসের 25 তারিখে। এই তো আজকে কয়দিন, 17-18 দিন। 17-18 দিন। তো শিশির ভাইয়ের কাছ থেকে আনছেন? না, আমি এটা আনছি থেকে, এই মেহেরপুর সদর থানায়। ওনার নাম হলো গাংনী উপজেলা মেহেরপুরের। ওনার নাম হলে অনিক, গাংনী উপজেলা, ধানখোলা বাজার। জি, শিশির ভাইয়ের সাথে পরামর্শ করছিলাম আর কি। ওখানে গেছিলাম, উনি দাম একটু বেশি চায়। আচ্ছা, তারপর আপনার এগুলা কত করে পড়ছে? এটা এখানে আছে আপনার 15টা হইলে আমার কিনা হইলে 12,000 করে, যেটা আর কি আমাদের দেশে বলে আর কি, যেটা লেডিস যেটা। হ্যাঁ, আর পুরুষ যেটা, পুরুষ আছে একটা,
ওটা হলো 25,000 টাকা। এই হলে কিনে আমার এই দাম। তারপরে বাকি 15,000 টাকার মতো খরচ গেছে। আমি গেছি ওখানে থাকছি, আবার গাড়ি নিয়ে আসছি। আচ্ছা, আসেন আর একটু কাছে যাই দেখি। আসেন। আপনি গারল পালনে উৎসাহী হলেন কিভাবে? আমি আসলে এটা উৎসাহী হইলাম একমাত্র আমার নেটে থেকে। নেটে নেটে থেকে। থেকে, কারণ অনেক প্রাণী আছে যেটা ছাগল অনেক অসুখ বিসুখ বেশি, মানুষের বেশিরভাগই মার খায়। হ্যাঁ হ্যাঁ, মানে আর গারলটা আমি এরকম দেখছি, যতটা খামারি দেখছি লসের সংখ্যা খুব কম হয়েছে। হয় নাই যে তা কোনো কথা না, হয়েছে মানে খুব কম। এটা যেরকম ঘাসের জন্য কোনো চিন্তা ভাবনা নাই। হুম, যেরকম ছাগলে আপনার ঘাস অনেক ঘাসই খায় না, হ্যাঁ, আর এটা এমন কোনো ঘাস নাই যে না খায়। না খায়, ঠিক আছে, যা আপনার রাস্তার পাশে ছাগলে যে খায় না। লতা পাতা আছে হুম, ওগুলাও খায়। আপনি এই যে চকে জমিনে ঘাস নাই, ওই রাস্তার পাশে এই ছেড়ে কলা দিলেন। পাতা, কলা গাছ পর্যন্ত সব কাইটে কিছু, দিলে মানে খায়। এটার কোনো ওর কোনো বাস নাই। আমার জানা আছে। লাউ গাছ, যে কুমড়া আপনি গাছ, পাঠা একটাই আনছেন? হ্যাঁ পাঠা একটাই। ওরা বললো 30-40টা হইলে আপনার সমস্যা নাই, যেহেতু আমার 15টা, তাহলে আর বেশি আনার প্রয়োজন নাই। হ্যাঁ, এখন একটাই তো, ওই যে আমারে বলছিল সবকটাই গাভিন, তো ওই যে একটা, ওইটা কিন্তু বিয়াইবো কয়েকদিনের মধ্যে। আচ্ছা, আর উনি বলছিল সবকটাই গাভিন, তো এখন আইসা দেখি না সবকটা গাভিন না, 8-10টার মতো গাভিন আছে। আচ্ছা, তো একটা মনে হয় কয়েকদিনের মধ্যেই বিয়াইবো। আনার পরে আবার দুইটার একটু ঠান্ডা লাগছে, ওই পদ্মা আনছিলাম তো হুম, রাত্রে ঠান্ডার হয়েছে। কি চিকিৎসা দিছেন? ওই ইয়ে পশু হসপিটাল থেকে ডাক্তার আসে, কোন আচ্ছা, দিন আসে, যেমন প্রথম দিন একদিন নিয়ে গেছিলাম দুইটা, ওর পরে থেকে এখন আসে। এবার আচ্ছা, আনার পরে আনছি আমি 25 তারিখে, 5 তারিখে পিপিআর দিছি। আবার এই যে পিপিআর ওরা দিছিল না? ওরা দিছিল না বলতে কি, তো এই ডাক্তারে বললো কি ভাই, এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে ভাইরাসটা দেখা দেয়, যে আপনি ওই পিপিআরটা দিয়ে দেন। আমি বললাম যেহেতু আপনারা, কারণ আমি এটা বিষয়ে বিজ্ঞ না। এগুলা কি ট্রাকে করে নিয়ে আসছেন? হ্যাঁ, ট্রাক করে আইনা সদরপুর আনছি, ওখান থেকে ট্রলারে পদ্মা পার করছি। আচ্ছা, পদ্মা পার করে মইনট হয়ে আনছেন না নাকি? না, এই যে বিলাসপুর দিয়ে। আচ্ছা, হাইটে আসছে তারপর না, বিলাসপুর থেকে? তারপরে আবার পিকআপ উঠাইয়া নিয়ে আসছি রাত্রে, যেহেতু রাত 10টা। এই যেটা এটা, আচ্ছা, এটা কিন্তু প্রেগনেন্ট। প্রেগনেন্ট, হ্যাঁ। এটা কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ খাই গেলে আর যাইতে পারে। অনেকগুলো, সবগুলোই প্রায় দেখা যায় যে ইয়ের মতো, আমার কি বলে, পেট ফোলা ফোলাই মনে হয়। প্রেগনেন্ট ওই যে কয়েকটা আছে, যেমন ওই যে কালো মাথা, ওটা তবে গতকাল, আমার মনে হয় আপনি গারল কিনে ঠকেন নাই, তাই না? অন্তত এটা বলতে পারবো। তা আমার তো মনে হয় আমি একটু ঠকছি। আপনার না, ব্যাপারটা হয়েছে কি, আপনার এটা তো উৎপাদন খুব দ্রুত পাই যাইতেছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, এই কারণে আমি এগুলো আনছি। এই কারণে কিন্তু আপনি ঠকা দেখিগুলি যদি আনতাম, নাই বলা তাহলে চলে। আনার পরে 2-3 মাস পরে এটা দেখা গেছে হিডা আর আসতো। দুই একটা দেখা যাচ্ছে আপনার লেস একটু খাটো, হ্যাঁ, এই যে একটা আছে, ওই যে একটা আছে, এগুলো হয়তো আপনি মনে করেন যে আমারগুলা সবগুলাই কিন্তু অরিজিনাল cross। না, না, অরিজিনাল শুধু একটা, ওই পাঠাটা। তাই আর বাকি সবগুলো সবগুলা cross। ক্রস। এখনো 100% হয় নাই। আচ্ছা তা আমি আচ্ছা, প্রথম অবস্থায় হুম, যদি কেউ খামার করে, করস দিয়ে শুরু করা ভালো, তার কারণ করসে 2-3টা বাচ্চা দেয়। আচ্ছা আচ্ছা। অরিজিনাল গারলে বাচ্চা কিন্তু একটাই দেয়। আর আপনার পাঠা তো অন্তত অরিজিনাল আছে, হ্যাঁ, পাঠা এই দিক original। থেকে ভালো, ঠিক আছে। তা আপনি মানে আপনার এই গারলটাকে, গারলের এই খামারটাকে কত বড় দেখতে চান? আমি আশা আছে যে এটা, যেহেতু আমার গড়টা দেখছেন 50 ফিট লম্বা, আমি গড়টা উঠাইছি। আপাতত 30 ফিট 20 ফিট এটারে পাড়াতন করছি। ওইটার ধারণ ক্ষমতা কতগুলো, মানে কারণ কতগুলো ক্ষমতা থাকতে পারে? 2 হইতে 250 পালা রাখা যাবে, আমার যে তাই। গড়টা উঠাইছি। আচ্ছা, তা আপাতত যেই গড়টারে আমি আপনার 50 ফিটের 20 ফিট পাড়াতন করছি, এটার জন্য 20 ফিটের মধ্যে 100 গারল রাখা যাবে। কোনো এটার ভিতরে আমার চালান খাটানোর ইচ্ছা আছে। আমি আপাতত বাচ্চা হইলে যদি আল্লাহ দেয়, তাহলে 2-1 বছরের মধ্যে আমার মানে বিক্রি করার ইচ্ছা নেই? ইচ্ছা নাই। তারপরে যদি তাই। আল্লাহ যদি কোনো বালা মুসিবতে ফালায় বা কোনো সমস্যা দেখা দেয়, ওইটা দেখুন, কিন্তু বছরের নিচে আর আমার এটা ইচ্ছাই নাই। আপনি এর আগে কি করছেন? আমি বাহিরে ছিলাম দীর্ঘদিন, সৌদি আরবে ছিলাম, কতদিন জেদ্দাতে ছিলেন? 17 বছর ছিলাম। আচ্ছা, আমি আসছেন কবে? 2016 সালের আগস্টের 26 তারিখে দেশে আসছি। দেশে এসে কি করছেন? দেশে এসে আমি কৃষির সাথে জড়িত। প্রথম এসে আমি ওই যে কিছু সবজির আবাদ টাবাদ করছি, জি। আবার এই যে বাগান করলাম। প্রায় আমি 400 মালটা গাছ লাগাইছিলাম। 400 গাছে থেকে
400 মালটা গাছ, 1000 লেবু গাছ আর 600 পেয়ারা গাছ। এগুলা এবার বন্যায় যে 20 সালে যে বন্যাটা হলো, বন্যায় আমার সব অনেক ক্ষতি হয়েছে। ওই বন্যায় আমার মালটা 400 গাছের মধ্যে 250 গাছই মারা গেছে। 150 সুতারপাড়ার আক্তার হোসেন রাজু আপনার কথা আমাকে বলছে, আমার বিয়ে অনেকে বলতে পারে, অনেকে আসে বাগানে আছে। দেখছে এবং আমাকে বলছিল এই আপনার এই মালটা আপনার গাছের কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, নাকি? ইউটিউব চ্যানেল আছে আমার, আচ্ছা। এটা ইউটিউবে যাবে। আপনার নাম? আমার চ্যানেলের নাম হচ্ছে SSTV নেটওয়ার্ক, আর আমার নাম শাহ আলম শাহিন। আলম ভাই। শাহ আলম শাহিন। আচ্ছা যাক, আপনি এত দূরে থেকে আসছেন, ধন্যবাদ ভাই। কারণ আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, বাইরে থাকা অবস্থায় যখন আমার জবটা চলে যায়, জবটা চলে যাওয়ার পরে আমি মানে বিভিন্ন নেটে থেকে এই কৃষি খামারের দিকে আমার মানে আগ্রহ, অনেক আগে থেকে আমার আগ্রহ গাছগাছালির দিকে। তারপর ওইটাতে করার পরে আর পাশাপাশি ইচ্ছা ছিল যে আমি গরু অথবা গারল এগুলি করব। তো গারলের মধ্যেই যায়, কারণ যেহেতু গারলের মধ্যে টাকা কিছু কম লাগে, গরুতে অনেক পুঁজির প্রয়োজন, আমারও তো পুঁজি নাই। আপনার এই গারলের পিছনে কত টাকা তাহলে টোটাল খরচ হলো? গারল আমার এটা ঘর সহ এখন আমার প্রায় 4 লক্ষ টাকা চলে গেছে। প্রায় ঘরে কত গেছে? ঘরে গেছে আমার 1,60,000 টাকার মতো। 1,60,000 টাকা। ঘরটা দেখতে হবে একটু ভালো করে। হ্যাঁ। আর আপনার ঘর কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। আচ্ছা। এখনো যদি ঘর আরো কমপ্লিট করি, কমপক্ষে আরো 1 লক্ষ টাকা লাগবে গারলের জন্য করলে। আচ্ছা, আর এইগুলোর পিছনে? এগুলির পিছনে ওই যে ঘর সহ এটি আর কি এখন আমার আপাতত 3,80,000 টাকার মতো চলে গেছে। আচ্ছা, টোটাল 3,80,000। এই দেখেন না, আমি নিজেই রাখা লইছি, তার কারণ প্রথম অবস্থায়। কেমন লাগতেছে আপনার? না, আমার কাছে ইনশাল্লাহ অনেক ভালো লাগে। কোনো কাজই আমার পক্ষে আমি মানে কোনো সময় অবহেলা করি না, তার কারণ আমি সাধারণ কৃষকের সন্তান। এক সময় দেখা গেছে যে কৃষি কাজ করছি, এরপরে সৌদি আরব গেছি। সৌদি আরব যাওয়ার পরে দীর্ঘদিন জব করছি। জব করার পরেও মানে আমার এই কাজটাই আমার কাছে ভালো লাগছে। কারণ কি, আমি আসার পরে আমার অনেকে বুদ্ধি দিছে যে বাজার একটা দোকান নাও, কারণ আমাদের বাড়ি পুরান বাড়ির সাথে বাজার। তো বাজারে যে পরিস্থিতি দেখছি আমি, বাংলাদেশের ব্যবসার মধ্যে বলবো না সবাই অসৎ বা সবাই মিথ্যা কথা বলে, 95% লোক মিথ্যা কথা বলে ব্যবসার ক্ষেত্রে। আমার ছোটো ভাইয়ের একটা দোকান ছিল হার্ডওয়্যারের দোকান। আমি কয়েকদিন বসার পরে দেখছি যে ওখানে ভাই বিসমিল্লার পরে থেকে যা বলে দেখি প্রায়টাই মিথ্যা কথা। তো আমার ওটা পছন্দ হয় নাই, তার কারণ আমি মিথ্যা কথা বলি না যে এত আমি এরকম ফেরেস্তা না, কিন্তু বলার আমার ইচ্ছা নাই, যদিও বলি আর কি অজান্তে বা বাঁচার জন্য। কৃষকের মিথ্যা কথা বলতে হয় না, এই কারণে আমি গতবার 1 বিঘা লাউ করছি। লাউ করে লাউ বন্যায় তলায় গেছে। আর এরপরে তো জানেন আমার 2100 গাছ ছিল বাগানে, প্রায় 4-5 লক্ষ টাকা খরচ করে। রাসূলের একটা হাদিস আছে, হাদিসটা নিজেদের ভাষায় বলতে গেলে এরকম যে চাকরির চাইতে ব্যবসা ভালো, ব্যবসার চাইতে কৃষি। জি, ঠিক আছে, 1 দানা থেকে 1000 দানা। আমি চেষ্টা করতেছি, কারণ কি যদি আমার এই প্রাকৃতিক দুর্যোগটা না হইতো, যাক আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। যদি 2020 সালে যদি বন্যা না হতো, আমার 400 মালটা গাছ ছিল। 400 গাছে এক বছর 100 গাছে কমপক্ষে 5 লক্ষ টাকার মালটা হয়। তাই এটা 3 হইতে 4 বছর পরে, যেহেতু আমার 2 বছর হয়ে গেছে অলরেডি। যেগুলো এবার টিকে গেছে, সামনের বার যদি এরকম বন্যা হয় তাহলে ওগুলির আর ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। কারণ কি, আপনি তো বুঝেন, একজন যদি একটা মানুষই যদি সে পানিতে চলাফেরার মধ্যে যদি সাঁতার শিখে, তাহলে কিন্তু সে পানিতে ডোবার মতো তার অবস্থা থাকে না। মানে ওগুলা তো পানি খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে। যেহেতু এই বছর সবটা পুরাটাই পানি উঠছে, যেটা মারা যাওয়ার গেছে এখনো আপনার 150 গাছের মতো আছে। আবার এবার রিপ্লেস করছি প্রায় আমি 150 গাছের মতো। ঠিক আছে, ওই 150 গাছ রিপ্লেস করছি। এখন আবার আমার গাছে এখন 450 গাছে দাঁড়াইছে, পুরান টুরান দিয়ে নতুন দিয়ে। আপনার এই গারল মানে কতক্ষণ চড়ান? আমি সকালে 1.5 ঘন্টা 2 ঘন্টা, আর বিকালে এই যে 3টার সময় আসছি, এই যে মাগরিবের আজান দিলে বা এই যে এখন। আর অন্যান্য সময় আপনি কৃষি অন্যান্য কাজগুলি করতে পারেন? আমার লোক আছে, কাজ করতেছে বাগানে। আচ্ছা, আজকে ওই যে লাউ খেতে কাজ করলো। মানে রোদ্রে রাখেন না? না না, রোদ্রে কি, ওরা ওই পেট ভরে গেলে শুয়ে থাকে, তো শুয়ে থাকলে তার এখানে আমার সময়টা লস করে লাভ নাই। আমি চলে যাব নিজে একটু এই বাগানে কাজ করি, বা ওই যে ফার্মে একটু কাজ বাকি আছে, কিংবা বাজার ঘাট করা লাগে। বাজার ঘাট তো অত আমি যাই না, কারণ আমার মুরব্বী আছে, আব্বা আছে, বাজার সদাই সেই করে সব। আমার এটা ওই সাইডটা আমার দেখতে হয় না, আমার দেখার শুধু। আপনারা কয় ভাই? আমরা 6 ভাই, আমি বড়,
4 ভাই বাহিরে আছে, আর 1 ভাই এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে ইয়ে থেকে, সিভিল থেকে। আর আমি আছি বাড়িতেই। আর আমার পড়াশোনা কোন পর্যন্ত? না, আমি তেমন পড়াশোনা করি নাই ভাই, না বললেই চলে। এটা পড়াশোনার মধ্যে পড়ে না, তার কারণ ওই যে একেবারেই না এক হিসাবে। তার কারণ ওই যে প্রাইমারিতে যাওয়া আসা, ওইটা তো লেখাপড়ার মধ্যে পড়ে না। নিজের টুক বুঝি, পড়েন নাই? প্রাইমারিতে গেছি। আচ্ছা, ওটা নিজেরটা নিজে বুঝি আর কি। কেউ কিছু দিলে ওটা পড়তে পারি, উত্তর দিতে পারি। এই আপনি কি সৌদি মানে সৌদিতেই শুধু বিদেশ করছেন? হ্যাঁ, সৌদিতেই আমি 17 বছর ছিলাম একই কোম্পানিতে। আচ্ছা, বেলা পড়ে আসছে। হ্যাঁ, সম্পূর্ণ পরিচয়টা একটু দেন। হ্যাঁ। ঠিকানা সহ, নাম, বাবার নাম। আমার নাম নজরুল ইসলাম। আমার বাবা শেখ জুলহাস মাতবর বললে চিনে সবাই, এলাকায় মোটামুটি সবাই জানে। গ্রাম ঘাড়মুড়া, পোস্ট অফিস আল আমিন বাজার, দোহার, ঢাকা। আচ্ছা, আপনার আরেকটু মানে ব্যক্তিগত পরিচয় দেন, আপনার মানে ছেলে সন্তান, বিয়ে শাদী, ভাই বোন। আমরা 6 ভাই, কোনো বোন নেই। 1 বোন ছিল, মারা গেছে। 6 ভাইয়ের মধ্যে আমি বড়। আর আমি বিয়ে করছি 2006 সালে। এক ছেলে, ছেলের বয়সে যে 7 বছর রানিং। আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা জেলার দোহার থানার ঘাড়মুড়া গ্রামে। এখানে নজরুল ভাইয়ের একটা গারল খামার আছে, নতুন খামার দিয়েছেন উনি। এবং আমি দেখলাম যে উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এবং দক্ষতার সাথে গারল পালন করছেন, এবং আমার বিশ্বাস উনি সফল হবেন। কারণ উনি অনেক খোঁজখবর নিয়েছেন, ইউটিউব ঘেটে বিভিন্ন ধরনের তথ্য উনি সংগ্রহ করেছেন, এবং উনি কনফার্ম হয়েছেন যে যদি ক্রস জাতের গারল প্রতিপালন করা হয় তাহলে সেটা দ্রুত খামার বর্ধনশীল হয় এবং অনেক অনেক বাচ্চা দিয়ে খামারটাকে দ্রুত বড় করা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নজরুল ভাইকে। তো নজরুল ভাইয়ের আরেকটা চিন্তা ভাবনা হলো যে পাঠাটা যদি অরিজিনাল হয়, উনি অরিজিনাল একটা পাঠা কিনেছেন এবং বেশ বড় সড়ো একটা পাঠা কিনেছেন। পাঠাটা অরিজিনাল হলে এবং ক্রস জাতের মা গারল থাকলে তাহলে সামনে হয়তো অরিজিনাল পাওয়া যাবে। এবং এক একটা গারল, মা গারলের থেকে, ক্রস জাতের মা গারল থেকে আশা করা যায় 2-3টা বাচ্চা অনায়াসে পাওয়া যাবে। এবং ওনার পরিকল্পনা আছে যে এইভাবে যদি গারলের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে উনি 1 থেকে 1.5 বছরের ভিতরেই শতাধিক গারলের মালিক উনি হয়ে যাবেন আশা করা যায়। এবং তখন 100 গারলের উপরে চলে গেলে তারপর থেকে উনি হয়তো বাচ্চা বিক্রি করবেন, নাকি? ইনশাআল্লাহ, হ্যাঁ, এটা আমার আশা আছে। আচ্ছা, আর এটার জন্য আমার সাপোর্ট দিয়েছে আমার এক বড় ভাই। হ্যাঁ, এবং মা গারলগুলো উনি ওনার খামারে রেখে দিবেন। আর যদি বেশি বেশি পুরুষ গারল হয় সেগুলো তো ওই শুধু ঘাসই খায়, তাই না? ওগুলো একটু উপযুক্ত হইলেই কসাইয়ের কাছে বিক্রি করে দিবে। এভাবে উনি নগদ টাকা দিয়েও লাভবান হতে পারবেন, আবার গারলের সংখ্যা বৃদ্ধি করেও উনি কিছু বিক্রিও করতে পারবেন, এবং মা গারলগুলো রেখে উনি প্রতি বছর একটা ভালো বাড়তি ইনকাম করতে পারবেন। ওনার আরেকটা খামার আছে, ফলের খামার। এই যে যাওয়ার সিনারিটা, এটা মনে করেন যে চমৎকার হবে। আমি মনে হয় যে পাঠাটা আছে না, পাঠাটা নিয়ে গেলে পাঠাটার পিছনে পিছনে সবাই যাইব না, যে কোনো একটা গেলি তাই। এটার জন্য আমাদের সাপোর্ট দিছে আমার এক বড় ভাই। আমি কিন্তু একবারে খালি। আচ্ছা আচ্ছা, বাগান ঠাগান লস খাইছি, তাই এখন একবারে খালি। আমার এক বড় ভাই আছে, কমলদি। আল্লাহ আপনাকে দেবেন ইনশাআল্লাহ, আপনি পরিশ্রমী মানুষ। ও একাই আসবই, আমি সাথে ঘুরছে, নতুন তো বুঝি না এত।
বইসা ওখানে একটু আমরা ই করে ফেলাইছি যা। এই যে এটাই। আমি আমার যে সমস্ত বেকার ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলি যে তোমরা কিছু করো, ঠিক আছে। আমি কিন্তু একজন পেশায় শিক্ষক, প্রাইমারি স্কুলের টিচার, সরকারি। তারপর আমি এগুলো করতে আসি। কেন করতেছি? যেন আমার এগুলো দেখে অন্যরা অনুপ্রাণিত হয় যে বিভিন্ন প্রাণী প্রতিপালন করা, বিশেষ করে গারল, এই গারল প্রতিপালন করে যে অনেক লাভবান হওয়া যায়, এটা আপনি বুঝছেন কিন্তু অন্যরা বোঝে না। এটা তো অনেক অবহেলা করে, সময় নষ্ট করতেছে শুধু শুধু শুধু। এভাবে সময় নষ্ট করলে পরে মানে জীবনের আর কি দাম থাকে মানুষের, কোনো কাজ ঠিক আছে। কাজকে যেমন অবহেলা করতে নাই, আর সময়ও তো থাকে, বসে থাকে না, সময় চলে যায়, তাই না? আমাদের দুহারের মানুষ, অনেক মানুষ কিন্তু বেকার ভাই, বেকার, ইচ্ছা করে বেকার থাকে এরা, ইচ্ছা করে, কিন্তু এদের টাকাও আছে। হ্যাঁ, আর বিভিন্ন কাজকে নিন্দা করে, তাই না? নিন্দা করে, হ্যাঁ। কিন্তু ইচ্ছা ওই বিদেশ যায় এর চাইতে পরিশ্রম, মানে পরের কাজ করব কিন্তু নিজে একটা কিছু করব, নিজে একটা কিছু করব না। আজকে 3-4 বন্ধু মিললে একটা খামার করো তো, হ্যাঁ, যৌথ খামার করুক, আশা করি 1 বছরে সফলতা পাইব যদি আল্লাহ মুখ তুলে তাকায়। আর আল্লাহ বান্দারে কখনো মারে না, কিন্তু আমরা মারার প্ল্যান করি। সূর্য প্রায় ডুবে যাচ্ছে। কোন জাতির ভাগ্য আল্লাহ পাক পরিবর্তন করেন না যে পর্যন্ত সে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে, কি বলেন? আর ভাগ্য পরিবর্তনের অন্যতম শর্ত হচ্ছে আপনার কাজ। অলসতার কারণে মানুষের দুর্ভোগ করে, মানুষ কষ্ট করে। যে কোনো ব্যক্তি যে কোনো কাজ করে সে সংসার ভালোভাবে চালাইতে পারে নিজের সংসারটা। দেওয়ার মালিক আমি, ঠিক আছে। এই আমার বন্যায় এত টাকা লস হয়েছে, প্রায় 4-5 লক্ষ টাকা বাগানে লস হয়েছে, আপনি হতাশ হন নাই, হাল ছাড়েন নাই। হাল ছাড়েন, আল্লাহ দিবে। এর চাইতে মানুষ যেখান থেকে আছাড় খায় ওখান থেকে উঠে, সেটাই। আল্লাহ পাক বলছেন তো যে আমি বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি। যারা পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে তারাই মানে সফলতা লাভ করে। কখনো ভয়, কখনো সম্পদের হানি, ফসলের ক্ষতি ইত্যাদি দিয়ে আল্লাহ পাক মানুষের ঈমান পরীক্ষা করেন, এবং যারা ধৈর্যশীল তারাই শেষ পর্যন্ত সফলকাম হয়। ঠিক আছে না? আপনার মনে করেন যে আল্লাহ না করুক যদি এখান থেকে আপনার 2-1টা গারলের কোনো ক্ষতিও হয়ে যায়, তবু তো আপনি হতাশ হবেন না। একটা থেকে 1000টা দিতে পারে, আপনি ওই একটাকেই ধরে রাখবেন। অনেকেই মনে করে ক্ষতি হয়ে যাইতেছে, না বিক্রি করে দেই। আপনি ইচ্ছা করলে বলতে পারতেন যে আমার ওই ফল গাছ মারা গেছে, আর করব না, এত টাকা লস খাইলাম, ছাইরা দেই, এটাও বলতে পারতেন। এমন কিছু নাই যে না খায়। এই পুকুর চালায় একটু আগে আগুন ধরাই দিয়েছিল। এদিকটাও ধরাইতে পারতো, এই যে কত শুকনা ছন। তাই এগুলো তো মানুষ দিয়ে কাটাইতে গেলে পরে অনেক খরচাপাতি। এই যে পুরাই দেখছে তো মনে হয়, এই কারণে একটু ভয় পাইছি, তাই না? এই সনপুরা দেখছে তো, সনপুরা দেখছে, আর এই যে একটু টাটকা গ্রান আসতেছে সনপুরার, এই কারণে একটু ভয় পাইতেছে। ডুবন্ত সূর্য। হ্যাঁ হ্যাঁ,
দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ শাহ আলম শাহিন, SSTV নেটওয়ার্কের স্বত্বাধিকারী। আপনাদেরকে নজরুল ভাইয়ের বিভিন্ন তথ্যগুলো আপনাদেরকে দিলাম, ওনার খামার সম্পর্কে আমরা জানালাম। ভিডিওটি যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। হ্যাঁ, কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, ধন্যবাদ শাহ আলম শাহী ভাইকে, কারণ শাহ আলম শাহিন ভাইকে ধন্যবাদ। আপনি অনেক দূর থেকে আসছেন, কারণ আমি যে জায়গায় আসছি আমাদের নিজস্ব লোক এবং ফোন ছাড়া এখানে আসা সম্ভব না। তারপরে সে অনেক পরিশ্রম করে অনেক জনের কাছে জিজ্ঞেস করে আসছে। ধন্যবাদ শাহ আলম শাহিন ভাইকে, এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যে নতুন খামারে যেন সফলতা অর্জন করতে পারি। এই জন্য SSTVকে ধন্যবাদ, এবং প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নজরুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ।